अभिषेक एक देखो, एक यंग लड़का, उसको तो कुछ करना पड़ेगा। जब शादी किया है, 2 बच्चे है, खिलाए खावाएगा कैसे? কি অভিষেক ব্যানার্জি আমি জানি না, প্রথম কথা। কিন্তু একটি ছেলে বিয়ে করেছে, তার সংসার প্রতিপালন করতে পারবেন না এরকম একটা অবস্থায় পৌঁছে গেছেন। এজেন্সিগুলোর জন্যই পৌঁছে গেছেন, অমনি তো আর পৌঁছাননি। এজেন্সিগুলো তো খুবই বদমাইশ, আমরা জানি, অত্যন্ত বদমাইশ। যাবতীয় নির্দোষ লোকেদের পেছনে লাগে সারাক্ষণ। তো উনি তো একটা চাকরি কিনে দিতে পারেন কারোর থেকে। একটা স্কুলের চাকরি তো কিনে দেওয়া যায় এখন। একটা স্কুলের চাকরি উনি এই যে করতে পারছে না, সংসার চালাতে যারা অসুবিধা হচ্ছে তাকে একটা, এবং তার স্ত্রীকে একটা, দুজনকে দুটো চাকরি কিনেও তো দিতে পারেন। চাকরি কিনে দিলে চাকরিতে ঢুকে যাবেন, তারপর মাইনে পাবেন, ব্যাস চলবে সংসার ভালো দিব্যি। তাহলে আপনি আবার চাকরি কেনার উপদেশ দিচ্ছেন? হ্যাঁ, কিনতে তো পাওয়া যায় না। তৃণমূল সাম্রাজ্যে, আমি একবার বলেছিলাম না, মৌর্য সাম্রাজ্যের পরে চৌর্য সাম্রাজ্য, এই চৌর্য সাম্রাজ্যে চাকরি কিনতে পাওয়া যায়, চাকরি চুরি হয়, অন্যের চুরি করা চাকরি কিনতে পাওয়া যায়। তো উনি চাকরি করে দিন, অসুবিধা কি আছে ওনার? আজকে মুখ্যমন্ত্রী যেভাবে কেন্দ্রীয় এজেন্সির ব্যাপারে তোপ দেখেছেন, কার্যত মুখ্যমন্ত্রী ওনার ওইসব ড্যাম্প স্কুইব ওসব বাদ দিন, ওইসবে কিছু হয় না। উনি কি বলেন, সারাক্ষণ অসত্য কথা বলে চলেন, সারাক্ষণ সিএ নিয়ে মানুষকে খেপাচ্ছেন যেখানে খেপানোর কোনো জায়গাই নেই। আর কি বলেছেন এছাড়া? আপনাকে বলা হচ্ছে বিচারপতির চেয়ারে বসে আপনি যে রায়গুলো দিয়েছেন সেই রায়গুলো সম্পূর্ণ মিথ্যা, সেই রায়গুলো বিজেপি দ্বারা প্রভাবিত হয়ে দিয়েছেন, এরকমই মন্তব্য বারবার এই একটা কথাই আপনার বিরুদ্ধে চালনা করা হচ্ছে। এই এরা যে কত বড় অজ্ঞ এরা তো জানে না নিজেরা। তো তারা যদি চায় যে কোনো ভালো আইনজীবীর কাছে গিয়ে এই শিক্ষাটা নিয়ে নিতে পারে যে আমার, যখন আমি বিচারপতি হিসেবে ছিলাম তখন যে রায়গুলো আমি দিয়েছি সেগুলো বৈধ না অবৈধ, কোনো আইনজীবীর কাছে গিয়ে জেনে নিন না। সেই এর এগেনস্টে তারা কতগুলো অ্যাপিল করেছিলেন ডিভিশন বেঞ্চে, কতগুলো ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্টে, তারপর সরাসরি সুপ্রিম কোর্টে, এরকম সময় কিছু অ্যাপিল তো তারা করেছিলেন। সেখানে সুপ্রিম কোর্টের মতামত চলে এসছে। সেই সব ফ্যাক্টস গুলো কোনো ভালো সৎ লয়ারের কাছে যান, তিনি বুঝিয়ে বলে দেবেন। কিন্তু তৃণমূল কংগ্রেসের সব চোর সেটা কিন্তু নয়, মুখ্যমন্ত্রী তিনি নিজে বলেছেন আজকে। এটা তো হয়ই না, এটা কোনো অবস্থাতেই হয় না। কোনো জায়গায় 100টা লোক থাকলে 100টাই চোর, এটা হয় না, কখনো হয় না। সেই জন্যে পৃথিবীতে পিওরিটি বলে কোনো জিনিস নেই। একটা কনসেপ্ট আছে, যে কোনো পিওরিটির সঙ্গে খানিকটা ইমপিওরিটি মিশে থাকে। ফলে মুখ্যমন্ত্রী যদি একথা বলে থাকেন যে সবাই চোর নয়, তাহলে ধরে নিতে হবে যে সবাই চোর নয়, কিন্তু অনেকেই চোর। আজকে স্যার প্রচার মানে রীতিমতো তমলুকের মানুষের সাথে কথা বলে আবার আপনি শান্তিকুঞ্জে গেলেন, কি কথা হলো? শিশির অধিকারী কি বললেন? শিশির অধিকারীর আশীর্বাদ দিতে গেছিলাম, তো শিশির অধিকারী আশীর্বাদ করেছেন এবং আমাকে উৎসাহিত করেছেন রাজনীতিতে কাজ করার জন্য, রাজনীতির অঙ্গিনায়। এবং তার সঙ্গে ওই সাধারণ গল্প টল্প সামান্য কিছু হলো। ভালো লাগলো, আমার মানুষটাকে ভালো লাগলো। কিন্তু দেখলাম বহু পুরনো ঘটনার তথ্যের খনি, ঘটনা ঘটে যাওয়া ঘটনা। আমি ওনাকে অনুরোধ করলাম যে আপনি একটা স্মৃতিকথা অন্তত লিখুন, না হলে অনেক ঘটনা থেকে আমরা বঞ্চিত হব, অনেক ঘটনা জানা থেকে আমরা বঞ্চিত হব। তো উনি খুব একটা রাজি হলেন না। আপনাকে আইনজীবী হিসেবে উনি বলছেন আগে থেকে আমি চিনতাম। কে? শিশির অধিকারী?
হ্যাঁ, তা হয়তো চিনতেন। আমার সঙ্গে ওনার পরিচয় ছিল না, হয়তো নাম টাম শুনেছিলেন, কারণ আমি তো হাইকোর্টে 23 বছর প্র্যাকটিস করেছি, তারপর জজ হয়েছিলাম। তো সেই জন্যে উনি হয়তো শুনেছেন কোনো সময় আমার নাম। স্যার একদম প্রচারই বলে ফেলছি, বারবার প্রচার নয়, মানুষের সঙ্গে জনসংযোগ সেরে একদম বাড়ি ফেরার পথে। আসলে বর্গভীমা মন্দিরে পুজো দেওয়ার খুব ইচ্ছে ছিল, সেই ইচ্ছে আমার পূরণ হয়েছে। তার সঙ্গে পাশাপাশি রথ দেখার সঙ্গে কলা বেচা, মানুষের সঙ্গে যোগাযোগ। নন্দীগ্রাম গেলেন, শহীদ বেদিতে মাল্যদান করলেন। হ্যাঁ, শহীদদের তো সম্মান দিতেই হবে, এবং শহীদ পরিবারের লোকজনের সঙ্গে কথা বললাম। তারা এতটাই আবেগতাড়িত হয়ে পড়েছিলেন যে অনেকে কথা বলতে পারলেন না, চোখে জল এসে যাচ্ছিল। তো যে ঘটনা ঘটেছিল আজ থেকে অনেকদিন আগে, খুব বেশি দিন আগে নয়, আমাদের স্মরণকালের মধ্যেই 2007 42 জন কৃষক যারা বাধ্য ছিলেন না, সরকার পক্ষের বাধ্য ছিলেন না, তাদেরকে গুলি করে মেরে ফেলা হয়েছিল বিভিন্ন সময়। তো তাদের উদ্দেশ্যে আমি আমার শ্রদ্ধা নিবেদন করেছি, আর যেই মানুষরা সেখানে ছিলেন তাদের উদ্দেশ্যে দু কথা বলেছি, তবে কোনো রাজনৈতিক বক্তব্য আমি রাখিনি। সেখানে দাঁড়িয়ে আমার কোনো রাজনৈতিক বক্তব্য রাখতে ইচ্ছে করছিল না, আমি সেই জন্য রাখিনি। সবশেষ বঙ্গ টিভির দর্শকদেরকে আজকে শপথ সঙ্গী ছিল বঙ্গ টিভি, কি বলবেন দর্শক যারা দেখছে? বলবো যে আপনি আসল প্রশ্নটাই করলেন না, যে আমি কেন রাস্তায় বেঞ্চে বসে চা খাচ্ছি। এটা তো আমার চরিত্রের একটা দিক উন্মোচিত করে নাকি? আপনি নাকি এই কোর্টের মধ্যে থেকে বেরোতেই পারবেন না, মানুষের সাথে মিশতেই পারবেন না, গুটিয়ে পালিয়ে যাবেন, এরকম মন্তব্য। সে তো যখন জজ ছিল, ও মন্তব্যের কি আমি খুব একটা গুরুত্ব দিচ্ছি না, এরকম হয়। আরে না, সে তো অন্য কথা। আপনি আসল প্রশ্নটাই আমাকে করলেন না, যে হঠাৎ আমি এই রাস্তায় এরকম একটা চায়ের দোকান খোলা রাস্তায় এখানে বসে কেন চা খাচ্ছি না। কিন্তু এই প্রশ্ন আপনি যেহেতু করেননি, না, এটা তো আমি প্রশ্ন করেছি। আপনারা সাংবাদিকরা আছেন, অনেকে অনেক কথা বানিয়ে টানিয়ে লিখে দেন, সেরকম একটা কিছু লিখে দেবেন, কিন্তু আসল কথাটা থাক না, পরে কখনো। না, এটা জনসংযোগ না, এটা চা সংযোগ। আপনাদের তো চায়ে পে চর্চা একটা কর্মসূচি আছে। না, এখানে চর্চা করার মতো কিছু নেই, কিন্তু আমার সঙ্গী সাথীরা আছেন, হ্যাঁ, বিধায়করা রয়েছেন, অত্যন্ত প্রবীণ রাজনৈতিক মানুষ রয়েছেন, ঠিক আছে। আজকে সারাদিন ছিলেন, কি অনুভূতি? খুব ভালো। আপনারা দেখেছেন যে মানুষকে বলা না সত্ত্বেও খবর পেয়ে চলে এসেছেন ওনাকে জাস্ট দেখতে। তো এরকম মানুষকে এলাকার তমলুকবাসী চাইছে, উনি থাকুন ওনাদের সঙ্গে, এবং তাতে মানুষের উপকার হবে, এলাকার উন্নতি হবে।